জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১২ জন আহতের ঘটনায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে পুরো পার্বত্য চট্টগ্রামে। বিকেলে রাঙামাটিতেও একজন মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর এবং রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার সকালে রাঙামাটি শহরে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন বেশ কয়েকজন দুর্বৃত্তরা কয়েকটি দোকানে আগুন ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। যদিও ঘটনার সূত্রপাত খাগড়াছড়িতে। জেলার দীঘিনালায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত অগ্নিসংযোগ, ভাঙচুর সহ ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ঘটনার প্রতিবাদে বান্দরবান প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে পাহাড়ি ছাত্র সমাজ। এ সময় বক্তারা বলেন, খাগড়াছড়িতে নিহত মামুনের হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। পাহাড়ি বাঙালি বিভেদ তৈরি করে পার্বত্য চট্টগ্রাম অশান্ত করার নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। প্রয়োজনে ঢাকার উদ্দেশ্যে লং মার্চ করারও হুঁশিয়ারি করেন বক্তারা। এদিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ যুম্ম ছাত্র জনতার ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষোভ করেছে ছাত্ররা। দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ যুম্ম ছাত্র জনতার ব্যানারে শতাধিক মানুষ ও অবরোধে অংশ নেন। এর আগে তারা সকাল 10:30টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন। এ সময় পাহাড়িদের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। প্রায় ২০ মিনিট তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন। খাগড়াছড়ির দীঘিনালা সহ রাঙামাটি এবং পুরো পাহাড়ে জম্মুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি জানান বিক্ষোভকারীরা। তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কাল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাবেন। পোস্টে বলা হয়, গণপিটুনি ও মৃত্যুতে কেন্দ্র করে পরবর্তী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে সরকার। ধ্বংসাত্মক কাজের মাধ্যমে আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আইন হাতে তুলে নেওয়া ও যে কোনো সম্পদ ধ্বংস করা দণ্ডনীয় অপরাধ। এসবের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এদিকে পার্বত্য জেলায় চলমান উত্তেজনা যাতে দাঙ্গায় রূপ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপার। এ বিষয়ে এক বিবৃতিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষ পরবর্তী ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। আইএসপিআর জানায়, 18 সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটর সাইকেল চুরিকে কেন্দ্র করে কিছু উশৃঙ্খল জনতার পিটুনিতে মামুন নামের একজনের মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিলে ইউপিডিএফের একটি দল হামলা করে ও গুলি চালায়। পরে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারে অগ্নিসংযোগ করে। এরই ধারাবাহিকতায় উত্তপ্ত হয় পরিস্থিতি, যা নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়। এমন অবস্থায় উত্তেজনা প্রশমনে নেতৃস্থানীয় ব্যক্তিদের আইন শৃঙ্খলা বাহিনীতে সহায়তা করার অনুরোধ করা হয়েছে। বিশৃঙ্খলা তৈরির কারণ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করে সংস্থাটি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই দেশব্যাপী খুন খারাপিতে মেতে উঠেছে স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসররা। শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বিজয় মেনে নিতে না পেরে দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে পরাজিত শক্তি। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। খাগড়াছড়ি ও রাঙামাটির ঘটনা তারই নির্মম বহিঃপ্রকাশ। হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দল মত সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। খাগড়াছড়ি ও রাঙামাটির ঘটনায় উদ্বেগ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার ঘটনায় আদালতে দায় স্বীকার করে আলাদা করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে হত্যা মামলার আসামি ৬ শিক্ষার্থী। মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। গণপ্রহারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী সম্পৃক্ততা রয়েছে জানিয়ে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর আদালতের কাছে ৬ শিক্ষার্থী আলাদাভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। বাদীপক্ষের আইনজীবীরা বলেন, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। তাদের কঠোর বিচার হওয়া প্রয়োজন। তবে এই মামলায় আসামিদের হয়ে কোনো আইনজীবী উপস্থিত হননি। একটা মানসিক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন সেই ছেলেকে হাসি হাসি করে এই নৃশংসভাবে আসামিরা হত্যা করেছে, পরিকল্পিত হত্যা করেছে। প্রধান বিচারপতির কাছে আমরা অনুরোধ জানাবো, এইটা অচিরেই একটা দ্রুত আইনে বিচার করা হোক এবং তাদেরকে আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে বাংলাদেশে এইরকম কোনো ঘটনা আর না ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ঢাকায় বসবাসরত পাথরঘাটার শিক্ষার্থীরা। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে তোফাজ্জল হোসেনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে দাবি জানান তারা। বক্তারা বলেন, পরিবার, পরিজন এবং মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে পিটিয়ে হত্যা সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন। অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জড়িতদের আজীবন বহিষ্কারের পাশাপাশি নিরাপদ শিক্ষার্থীদের হয়রানি বন্ধের আহ্বান জানান তারা। এদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মব জাস্টিসের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বিকেলে শহরের মাদ্রাসা মোড় থেকে মিছিল বের করা হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এ সময় সমাবেশ থেকে সকল ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান তারা। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে পাহাড়ি ছাত্র সমাজের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাজার মাঠে এসে জড়ো হয় পাহাড়ি শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শতাধিক পাহাড়ি শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। এ সময় বক্তারা বলেন, খাগড়াছড়িতে নিহত মামুনের হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। পাহাড়ি বাঙালি বিভেদ তৈরি করে পার্বত্য চট্টগ্রামে নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। প্রয়োজনে ঢাকার উদ্দেশ্যে লং মার্চের হুঁশিয়ারি দেয় সমাবেশের বক্তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে অংশ নেন পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। বক্তারা বলেন, বান্দরবানে বিভিন্ন সম্প্রদায়ের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সম্প্রীতির সাথে বসবাস করছেন। এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের উস্কানিমূলক ফাঁদে পা না দেওয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। চট্টগ্রামের শ্রী শ্রী কেবল্য ধামে
হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভক্তরা। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে 3টি দাবি তুলে ধরা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গেল 17 সেপ্টেম্বর একদল দুর্বৃত্ত কেবল্যধামে হামলা চালায়। মন্দিরের সিসি ক্যামেরা ও অর্থ সম্পদ লুটপাট হয় বলেও অভিযোগ করেন তারা। এ সময় দ্রুত লুট হওয়া মালামাল উদ্ধার এবং ক্ষতিপূরণ সহ হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। 24 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন কেবল্যধামের ভক্ত অনুসারীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 15 বছরে সংখ্যালঘু সম্প্রদায় বা তাদের স্থাপনার ওপর যেসব হামলা হয়েছে তা ধর্মীয় কারণে সংঘটিত হয়নি, বরং একটি কথিত রাজনৈতিক দল তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই এসব হামলা করেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এসব হামলার বিচার দাবি তিনি করেন। এ সময় হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে দুর্গোৎসব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্ম যার যার, তবে নিরাপত্তা পাওয়া সবার অধিকার। আইনের শাসন নিশ্চিত করাও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনও অনেকে ষড়যন্ত্র করছে, ঐক্যবদ্ধ হয়ে তাদের পরাজিত করতে হবে। এই পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। এদিকে ডাকসু নির্বাচন দেওয়ার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের একটি দল সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে এটাকে একটি আইনে রূপ দিক, যেন ভবিষ্যতে আর কোনো ছাত্র রাজনীতির সাথে যুক্ত সংগঠন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর শাসক হিসেবে আমাদেরকে শোষণ না করতে পারে। এই দাবি যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, তাহলে ফ্যাসিবাদ বিলোপ হবে। নাম্বার 2 হচ্ছে গোলামি, দাসত্ব এবং যে সহিংস রাজনীতি, সেই রাজনীতির পথ বন্ধ হয়ে ডাকসু কেন্দ্রিক সুস্থ ধারার রাজনীতির দিকে আমরা বিকাশমান হব। দলীয় প্যানেলবিহীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দিতে হবে, অন্যথায় দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তী কর্মসূচি যথাসময়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজের সময় সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সময় আতঙ্কে মসজিদ ছেড়ে যান অনেক সাধারণ মুসল্লি। খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান শুরু করার সময় একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান। দুপুরে মসজিদের গেটের ভেতরে সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। নষ্ট করা হয়েছে মসজিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে তাকে সুনামগঞ্জের আদালতে নেওয়া হলে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রীকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের উপর আক্রমণ চালায়, পুলিশ টিয়ার সেল রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শত শত বিএনপি জামাত এবং ছাত্র জনতা আহত হয়। আমরা আইনজীবীরা আহত হয়, আমি নিজেও আহত হয়েছি। আহত হওয়ার পরে আমরা দ্রুত বিচারে 99 জন আসামি করে এম এ মান্নান সাহেব সহ দ্রুত বিচার আদালত ট্রাইব্যুনালে একটা মামলা করি। ওইটা এফআইআরের জন্য যায় এবং পেনাল কোর্টরা ওইটার সাথে সংশ্লিষ্ট আছে। আজকে ওই মামলায় মান্নান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাধীন গণমাধ্যম তৈরিতে আইন ও নীতিমালা সংস্কারের জন্য গণমাধ্যম সংস্কার কমিশন রূপরেখা তৈরি ও প্রস্তাবনা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। একই সাথে শিক্ষা খাতেও সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে এসব কথা জানিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। বলেন, গণমাধ্যম কর্মীদের দীর্ঘদিনের বেশ কিছু দাবি এবং দেশে যেন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য রূপরেখা দিবে গণমাধ্যম সংস্কার কমিশন। ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা জানান, জনগণের দাবির প্রেক্ষিতে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ তৈরির বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা চলছে। শিগগিরই এ দাবি পূরণ হবে বলে আশ্বাস দেন তিনি। অন্তর্বর্তী সরকার মব জাস্টিস বা মব কিলিং সমর্থন করার উল্লেখ করে তিনি বলেন, যারাই এ ধরনের কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এছাড়া সারা দেশে মামলা হয়েছে তার বেশিরভাগই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। এ অবস্থায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা দায়েরের আহ্বান জানান তিনি। দীর্ঘদিন ধরে গণমাধ্যম কর্মীদেরও কিছু দাবি দেওয়া রয়েছে। বাংলাদেশে একটা কীভাবে স্বাধীন গণমাধ্যম কাজ করতে পারে এবং সেটার জন্য যে আসলে আইন এবং নীতিমালা সংস্কার প্রয়োজন, গণমাধ্যম সংস্কার কমিশন মূলত সেই কাজটি প্রথমে করবে, সেই প্রস্তাবনাগুলো দিবে এবং একটি রূপরেখা তৈরি করবে। আর দ্বিতীয় যে বিষয়টি বললেন, আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে এই ধরনের মব জাস্টিস বা মব কিলিং সরকার সমর্থন করে না এবং এটার সাথে যারাই জড়িত তাদেরকে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই চিকিৎসার উদ্দেশ্যে দেশটিতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং চিকিৎসা শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন। শুক্রবার অনানুষ্ঠানিক বক্তব্যে এখন টিভিকে কথা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির প্রধান। দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারেক রহমানের আইনজীবীদের ভাষ্য, বিশেষ সুবিধায় নয় বরং আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হয়ে তিনি দেশে ফিরতে চান। কবে ফিরবেন সে সিদ্ধান্ত নেবেন নিজেই। দেশের রাজনীতিতে তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ দল হিসেবে বিএনপিকে আরও শক্ত অবস্থানে নেবে এবং নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করবে বলে আশা বিএনপি নেতাকর্মীদের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি খুব অসুস্থ। উনি সুস্থতার জন্য আমরা বিদেশের চিকিৎসা খুবই প্রয়োজন, কিন্তু ওনার ডাক্তার যেটা বলেছে যে প্লেনের জার্নিটা ওনার জন্য অত বিপজ্জনক হইতে পারে, এই জন্য ওয়েট করছে। তো উনি আসলেই ওনার চিকিৎসা নিশ্চিত করে তারেক রহমান বাংলাদেশে ডেফিনেটলি ফিরে যাবেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠান সংস্কার করতে দ্রুত নির্বাচন দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ দানবীয় সরকার ছিল, তারা সব ধরনের প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের পুলিশ ও প্রশাসনকে বিএনপির নেতাকর্মীদের হত্যায় ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। অভিযোগ করেন, আওয়ামী নেতাদের যারা বিদেশে পার করে দিচ্ছে তাদের খুঁজে বের করতে হবে। অতি দ্রুত তারেক রহমানকে দেশে আনার ওপরও জোর দেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
সরকারকে বলতে চাই যে কথাটা বরকতুল্লাহ বুলু বলেছেন আমাদের, যে আপনার নির্বাচনের যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে যত দ্রুত সময়ে আপনারা নির্বাচন দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনি দেখেছেন তিলে তিলে তিনি আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, যাকে বিদেশে পাঠাবার মতো অবস্থা এখন নাই, তিনি ট্রেনে যেতে পারবেন কিনা সেটুকু চিন্তা করছে ডাক্তাররা। কাজে তাকে সুস্থ করতে হবে, তাকে আমাকে ফিরিয়ে আনতে হবে। বন্যা দুর্গতদের সহায়তায় বিএনপির ত্রাণ তহবিলে দলের বিপুল নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছে। এখন পর্যন্ত দলীয়ভাবে 20 কোটি টাকার অধিক পরিমাণ টাকা বন্যা দুর্গত মানুষকে সহায়তা দেওয়া হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দক্ষিণ পূর্বাঞ্চলে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। বলেন, বন্যার পানি ইতোমধ্যেই কমেছে, ফলে বন্যা কবলিত এলাকায় রোগবালাই বেড়ে যাবে। সেজন্য আমাদের চিকিৎসকরা এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণ করছে। রিকশা শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছে। বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে বিএনপি কাজ করবেও বলে জানান জাহিদ হোসেন। পঁচিশ তারিখ থেকে আজ অবধি আমরা বিএনপি এবং বিএনপি পরিবার 20 কোটি টাকারও অধিক নগদ আর্থিক এবং ত্রাণ সহায়তা নিয়ে প্রতিটি এলাকাতে গিয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এফেক্টেড এলাকার সবচেয়ে যার বেশি ত্রাণ প্রয়োজন সেই মানুষটির কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। সেখানে অংশ নেবেন বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধি দল। এ নিয়ে জানাতে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, নিউ ইয়র্কে যখন অধিবেশন শুরু হয়েছে তখন পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ বিগ্রহ চলমান রয়েছে। এ প্রেক্ষিতে এবারের অধিবেশনে এ বিষয়ে কোনো ধরনের সম্ভাবনা আছে কি? আর প্রধান উপদেষ্টা অধিবেশনে তার বক্তব্যে কোন কোন বিষয় তুলে ধরতে পারেন? না বাজার একদমই তো এবার যে জাতিসংঘ সাধারণ অধিবেশন, এখানে বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে এই সম্মেলনে অংশ নেবেন। আর এটি এমন একটি সম্মেলন যে সম্মেলনে বিশ্বের সকল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ করার কথা থাকে এবং বেশিরভাগই অংশগ্রহণ করে থাকেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত দেশগুলো রয়েছে, ভারত রয়েছে, এশিয়া অঞ্চল রয়েছে। তো সবগুলো মিলে কিন্তু একটি যে আন্তর্জাতিক বা বিশ্ব রাজনৈতিক ব্যাপার, তা কিন্তু এই সম্মেলনে সব দিক নিয়ে আলোচনা হয়। এবং বাংলাদেশে বিশেষ করে এবছর যেহেতু একটি রাজনৈতিক বিশেষ অবস্থা চলছে, একটি কর্তৃত্ববাদী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশ চালাচ্ছে, তো সেই সরকারের প্রধান যিনি ডক্টর ইউনূস, তিনিও কিন্তু এবারের এই সম্মেলনে একটি বিশেষ গুরুত্ব পাবেন। আর আপনি নিশ্চয়ই জানেন যে জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক, এটি কিন্তু বেশ নিবিড় এবং বেশ ভালো অনেক আগে থেকেই। এবং এরই অংশ হিসেবে কিন্তু জো বাইডেন ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 25শে সেপ্টেম্বর বিকেলে যে একটি সংবর্ধনা রয়েছে জো বাইডেনের, সেখানে কিন্তু ডক্টর ইউনূসকেও ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেন আলাদা কিছু কথাবার্তা হবার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু একেবারে নাকচ করে দেয়া বা উড়িয়ে দেওয়ার মতো নয় যে সেখানে বাংলাদেশ ইস্যুতে আলোচনা হবে, এটি কিন্তু বলাই যায়। এর পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে আন্তর্জাতিক ইস্যু বা যে বিভিন্ন দেশের যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন কিংবা ফিলিস্তিনের উপর যে ইসরায়েল বারবার আক্রমণ করছে বেশ কিছু বছর ধরে, এই বিষয়টিও এবার কিন্তু জাতিসংঘ সম্মেলনে বেশ জোরালোভাবেই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তুলে ধরবেন। এবং বিশ্বের যে কোনো সম্মেলনেই ফিলিস্তিনের পক্ষে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বক্তব্য দিয়ে থাকেন, দাবিগুলো তুলে ধরেন এবং ইসরায়েলের যে নগ্ন হামলা এর বিরুদ্ধে প্রতিবাদ করে থাকেন। এবছর এই জাতিসংঘ সম্মেলনেও এটি বেশ জোরালোভাবেই উঠে আসবে এবং এটি বেশ প্রতিবাদ মুখর হয়ে উঠবে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৭৯তম সাধারণ জাতিসংঘের অধিবেশন থেকে সরাসরি সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাকিব মাহমুদ। স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনের বিভিন্ন স্থানে বহাল আছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন গোলাম পরোয়ার। অনুষ্ঠানে তিনি আরও বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেজন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে যতদিন প্রয়োজন অন্তর্বর্তী সরকার কাজ করবে। আর এ কাজে বর্তমান সরকারকে জামায়াত ইসলামী সব ধরনের সহযোগিতা করবে বলে মন্তব্য করেন তিনি। প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতীয়তারা পদত্যাগ করে সরে যেতে বাধ্য হয়েছে। এই নিয়ে আমাদের শুকর আমরা যেন আদায় করতে পারি, তাহলেই জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। ঢাকা দক্ষিণ মহানগরের কর্মী সমাবেশে তিনি একথা বলেন। হামিদুর রহমান আজাদ বলেন, ৫ই আগস্টের বিপ্লব একদিনে হয়নি। মানুষের জমে থাকা ক্ষোভের প্রকাশ এই অভ্যুত্থান। স্বৈরাচারের বিরুদ্ধে এই আন্দোলনের মধ্য দিয়ে দেশের তৃতীয় স্বাধীনতা এসেছে বলে দাবি তার। হামিদুর রহমান আজাদ বলেন, দেশে এখনও আইন শৃঙ্খলা ফিরে আসেনি। তার অভিযোগ, একটি দল এখন চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে। তার দাবি, জামায়াত ইসলামী চাঁদাবাজিতে জড়াবে না, দলটির ইসলামের বাহিরে যাবার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। ছাত্র জনতার আন্দোলনে নিহত বেওয়ারিশ অনেক মরদেহ দেশের বিভিন্ন স্থানে গণকবর দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। দ্রুত এসব মরদেহের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে সংগঠনটি। বিকেল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় গণদোয়া ও মর্সিয়া মিছিলের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। ধানমন্ডি ১৫ থেকে রায়ের বাজারের দিকে অগ্রসর হয় মিছিলটি। এ সময় উপস্থিত জনতা জুলাই আন্দোলনে জড়িত সকল অপরাধীর বিচার দাবি করেন। এখন যার দিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানীর দ্রুতগামী পরিবহন মেট্রো রেল সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও চলেছে, তবে পুরো দিন নয়, বেলা ৩টা থেকে রাত পর্যন্ত চলবে। আজ বিকেল ৩:৩০টায় উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রো রেল। এখন থেকে সপ্তাহের ৭ দিনই মেট্রো রেল চলাচল করবে। বৃহস্পতিবার মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, প্রতি শুক্রবার বেলা ৩:৩০টায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা ৩:৫০। উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়, মতিঝিল থেকে রাত ৯:৪০। শুক্রবার ১২ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে। শুক্রবারে তো বিভিন্ন কাজকাম থাকে আমাদের, অফিস ছাড়াও সেই সব কাজকর্মের জন্য আমাদের অনেক সুবিধা হবে। ১ বছরের থেকেও বেশি সময় লাগতে পারে, যেমনটা আমাদেরকে শোনানো হয়েছে আমরা তেমনটাই বুঝেছি। কিন্তু ওই যে আফটার অল আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন খুব দ্রুতই ফার্স্টে হয়ে গেছে, যেটা আশাই করা হয়নি। ডিএমটিসিএল অক্লান্ত পরিশ্রম করে আমরা শুক্রবার বিকালবেলা এখন ৩:৩০ থেকে চালু করেছি। এটা আমরা দেখি সামনের দিনগুলোতে ডাটা কালেকশন করব, তারপরে পরবর্তীতে কিভাবে এটাকে অ্যাডজাস্ট করা যায় আমরা দেখব। উপদেষ্টা আমাদের একটা নির্দেশনা ছিল কাজীপাড়া এবং মিরপুর স্টেশন যত দ্রুত সম্ভব সংস্কার করে চালু করার জন্য। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সমর্থনে ঢাকায় কর্মসূচি পালন করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি জানায় তরুণ জলবায়ু কর্মীরা। কর্মসূচিতে অংশ নিয়ে সমন্বিত বিদ্যুৎ জ্বালানি মহাপরিকল্পনা দ্রুত সংশোধন ও জীবাশ্ম জ্বালানির উপর অর্থায়ন বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ ত্বরান্বিত করা ও আহ্বান উঠে আসে। এছাড়া জলবায়ু ধর্মঘট কর্মসূচি থেকে বৈশ্বিক
সম্প্রদায়ের কাছে জলবায়ু অর্থায়নের পরিমাণ বৃদ্ধিরও দাবি তুলে ধরা হয়। আসন্ন জলবায়ু সম্মেলনে টেকসই ও জলবায়ু স্থিতিস্থাপক ভবিষ্যৎ নিশ্চিতে জোরালো পদক্ষেপের কথা তুলে ধরেন তরুণরা। পুরা পৃথিবীর তরুণরাই রাস্তায় নেমেছে, কারণ সামনে জাতিসংঘ অধিবেশন। আমরা বিশ্ব নেতাদের কাছ থেকে জরুরি জলবায়ু কার্যক্রম চাই। বাংলাদেশ কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত একটা দেশ ক্লাইমেটের জায়গা থেকে, তো কিন্তু সারা ওয়ার্ল্ডকে কিন্তু আমাদের কল্যাণে এগিয়ে আসা উচিত। আমরা চাই যাতে ফসিল ফুয়েল বন্ধ করে নবায়নযোগ্য শক্তিতে আমরা রূপান্তর করতে পারি। ক্লাইমেট স্ট্রাইকার আছে, তারা জলবায়ু নিশ্চিত করার জন্য কিন্তু এই ধর্মঘটগুলো করে। জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমরা পৃথিবীকে বের করতে চাই। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, মানুষের সেবা করাই আইন পেশার মূল লক্ষ্য। আইনজীবীদের কখনোই প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে চতুর্থবারের মতো ইউথ ফর বেটার ফিউচার সোসাইটির উদ্যোগে ল সামিটের আয়োজন করা হয়। সামিটে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শিশির মনির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। শুধু ঢাকার দিকে না তাকিয়ে মানুষের সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ দেন বক্তারা। বলেন, ভালো আইনজীবী হওয়ার পাশাপাশি নৈতিক গুণসম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। নর্থ সাউথ, ব্র্যাক, ড্যাফোডিলস সহ দেশের 50টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের 500 শিক্ষার্থী সামিটে অংশগ্রহণ করেন। এই আইন অঙ্গনে প্রবেশ করছেন বিষয়টা আমি আসলে সংখ্যাটা প্রায় সেম। সরকার নির্ধারিত দামে ডিম ও মুরগি মিলছে না দেশের বেশিরভাগ বাজারে। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম 11 টাকা 87 পয়সা বিক্রি করার কথা থাকলেও বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগিও। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে মুরগির দাম। গেল সপ্তাহে ব্রয়লার মুরগি 180 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 190 টাকায়। সোনালী মুরগির সরকার নির্ধারিত দাম 280 হলেও বিক্রি হচ্ছে 320 টাকায়। আর ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 155 টাকায়, যা সরকারের বেঁধে দেয়া দামের তুলনায় 13 টাকা বেশি। এদিকে ময়মনসিংহেও বেঁধে দেয়া দামে মিলছে না ডিম। সপ্তাহের ব্যবধানে হালিতে আরও 2 থেকে 3 টাকা বেড়ে বর্তমানে মুরগির ডিম বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকা হালি দরে। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় নির্ধারিত দামে মিলছে মুরগি। স্বস্তি নেই কুমিল্লার বাজারেও। খুচরা বাজারগুলোতে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকায়, আর হাঁসের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 210 টাকায়। দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের সমাগম ঘটেছে সমুদ্র নগরী কক্সবাজারে। শুক্রবার ছুটির দিনে প্রখর রোদ আর অসহনীয় গরম উপেক্ষা করে সমুদ্র জলে স্বস্তি খোঁজার চেষ্টা করেন পর্যটকরা। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে পর্যটকদের ভিড় বাড়ায় প্রাণচঞ্চলতা দেখা দিয়েছে স্থানীয় হোটেল, রেস্তোরাঁ সহ সৈকতের পর্যটন কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে। গরম উপেক্ষা করে পর্যটনে এসেছে সাগরকন্যা কুয়াকাটায়। সৈকত সংলগ্ন ঐতিহাসিক দর্শনীয় স্পট পরিদর্শন এবং উত্তাল সমুদ্রে স্বস্তির গোসল করে নিচ্ছেন পর্যটকরা। পর্যটকদের আগমনে গতিশীলতা ফিরেছে স্থানীয় বাণিজ্যে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সবুজে ঘেরা বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতেও পর্যটক বেড়েছে। প্রকৃতির টানে সমুদ্র তীরে আসছেন তারা। তবে পর্যটন সম্ভাবনা থাকলেও যোগাযোগ ব্যবস্থা সহ নানা সংকটে সমুদ্র সৈকতের বিকাশ ঘটছে না। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে সিএমসি ডে। এদিনকে ঘিরে চিকিৎসকদের মিলন মেলায় পরিণত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। এতে বর্তমান ও প্রাক্তন প্রায় ৪৫০০ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এ উপলক্ষে শুক্রবার সকালে চমেক প্রশাসনিক ভবনের নিচতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন নতুন ও পুরনো শিক্ষার্থী ও দেশবরেণ্য চিকিৎসকরা। আয়োজকরা জানান, শুক্রবার বিকেল ৪টায় কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উদযাপন কমিটির
আহ্বায়ক অধ্যাপক ডক্টর অজয় দেব। এতে বরেণ্য চিকিৎসকদের সম্মাননা দেওয়া হবে। পুরো শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সিএমসি ডে উদযাপন শেষ হবে। বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রাচীন মেডিকেল কলেজ। এটি প্রতিষ্ঠিত হয় 1957 সালে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ভয়াবহ বিমান হামলার 24 ঘন্টা না যেতেই ইসরায়েলে 140টির বেশি রকেট হামলা চালিয়ে পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে পেজার ও ওয়াকিটকি সহ বিভিন্ন ডিভাইস বিস্ফোরণে 37 জনের মৃত্যুতে প্রতিশোধের নেশায় জ্বলছে হিজবুল্লাহ। সব মিলিয়ে গাজায় শুরু হওয়া আগ্রাসনের পর থেকে 11 মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত উত্তেজনা এখন চরম পর্যায়ে। হামলা পাল্টা হামলায় কাঁপছে লেবানন। ইসরায়েল সীমান্ত, ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করছে লেবানন ভিত্তিক সশস্ত্র এই গোষ্ঠীটি। তবে ইসরায়েল দাবি করছে হিজবুল্লাহর রকেট হামলার লক্ষ্যবস্তু হয়েছে দেশটির উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকা, যার বেশিরভাগই জনমানব শূন্য। এমন উত্তেজনায় গোটা মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কূটনৈতিক সমাধান জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। ঝুঁকি বাড়ায় সব ব্রিটিশ নাগরিককে লেবানন ছাড়ার নির্দেশও দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউব সার্চ করুন youtube.com/c/ekhon tv।